আমরা আজকে ফেয়ল এবং ওয়েবারের ফেয়ল ও ওয়েবারের তত্ত্ব নিয়ে আলোচনা করব। তারা অর্গানাইজেশন সম্পর্কে কি বলেছেন? এ হচ্ছে আমাদের লার্নিং অবজেক্টিভস। আমাদের মেন থিওরি আমরা যেটা আলোচনা করব, ফেয়লের থিওরি অফ অর্গানাইজেশন, ম্যাক্স ওয়েবারের থিওরি অফ অর্গানাইজেশন। হেনরি ফেয়লের 14টা নীতি, 14 প্রিন্সিপলস। তার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল 1916-তে হেনরি ফেয়ল তার বিখ্যাত 14টি নীতির কথা বলেছেন, 14 প্রিন্সিপলস। প্রথম হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক। অল ওয়ার্ক ইজ ডিভাইডেড ইন্টু মাইনিউট পার্টস ফর প্রপার ম্যানেজমেন্ট। সমস্ত কাজ ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে। অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। কর্তৃত্ব এবং দায়িত্ব। ম্যানেজমেন্টের দায়িত্ব হলো দেখা যে এমপ্লয়িরা তারা নিজেদের কাজ করছে কিনা এবং তাদের কর্তৃত্ব আছে এই কর্মচারীদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার। ডিসিপ্লিন, প্রত্যেকেই তার নীতি যে রুলস গুলো, অর্থাৎ যে নিয়ম মাফিক তাদের চলতে হবে। ইউনিটি অফ কমান্ড। এভরি এমপ্লয়ি মাস্ট হ্যাভ অনলি ওয়ান সুপিরিয়র। একজন কর্মচারীর একজনই মালিক থাকবে, একজনেরই অফিসার থাকবে। ইউনিটি অফ ডাইরেকশন। সমস্ত নির্দেশ একজন ব্যক্তি বা গোষ্ঠী দেবে, তারাই টপ ম্যানেজমেন্টের যে তরফ থেকে এই দায়িত্ব এই নির্দেশ দেওয়ার তাদের ক্ষমতা রয়েছে। সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। ব্যক্তিদের তাদের সংগঠনের স্বার্থ দেখতে হবে, নিজেদের স্বার্থ নয়। এই দেখো, আমরা প্রথমে দেখছি অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। এই হচ্ছে ম্যানেজার। ম্যানেজারের কাছ থেকে সমস্ত নির্দেশ যাচ্ছে। তাহলে ম্যানেজার কি করছে? ম্যানেজার প্রত্যেককে তার কর্তৃত্ব আছে, তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে এবং এরা তার দায়িত্ব প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালন করে ম্যানেজারকে তারা রিপোর্ট দিচ্ছে। আমরা দেখছি ডিভিশন অফ লেবার। এই যে একটা কাজ, ধরো এইটা পুরোটা একটা কাজ, এবার সেটাকে ভাগ করে দেওয়া হচ্ছে এইভাবে। এরা ম্যানেজার এমপ্লয়ীদের দায়িত্ব দিচ্ছে এবং এমপ্লয়ীরা তারা দায়িত্ব পালন করছে। ইউনিটি অফ কমান্ড, যেটা বলছিল যে এটা হচ্ছে ঠিক একজন সাবঅর্ডিনেটের একজনই সুপিরিয়র থাকবে। এখানে যদি এইটা হয় তাহলে এই যে অ্যাপ্রোচটা, যে একজন সাবঅর্ডিনেটের দুজন সুপিরিয়র, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না কার কাছে সে দায়বদ্ধ। এ হলো হেনরি ফেয়ারের ছবি।
এরপরে আমরা দেখি ৭ নম্বর remuneration of personnel। সব কর্মচারীদেরই তাদের যোগ্যতা অনুযায়ী তাদের কাজের জন্যে মজুরি দিতে হবে। সেন্ট্রালাইজেশন, এই মজুরি নিয়ে যেটা তোমাদের বলছিলাম, এই মজুরি নিয়েই কিন্তু যত অশান্তি। এই মজুরি নিয়েই কিন্তু যত অশান্তি। আমরা লক্ষ্য করছি যে এই যে কিছুদিন আগে একটা কারখানায় ভাঙচুর হলো ডিসেম্বরে, সেটাও কিন্তু মজুরির জন্যেই। সেন্ট্রালাইজেশন, ফেয়ার সেন্ট্রালাইজেশন অর্থাৎ কেন্দ্রীকরণের পক্ষ ছিলেন। তিনি বলছিলেন যে সমস্ত সিদ্ধান্ত একটা কেন্দ্র থেকে আসা উচিত। স্ক্যালার চেন, চেইন অফ কমান্ড, যেটা আমরা আলোচনা করেছিলাম, যে চেইন অফ কমান্ড যেটা, এই হচ্ছে স্ক্যালার চেন। এই দেখো, এই হচ্ছে আল্টিমেট পজিশন অফ অথরিটি, যে হচ্ছে সবচেয়ে উঁচুতে, সে এদেরকে হুকুম করছে। ধরো চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, সে জেনারেল ম্যানেজার, হিউম্যান রিলেশনস ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজারকে হুকুম করছে। তা স্ক্যালার চেনের লক্ষ্য হচ্ছে কি, যে ইউনিটি অফ কমান্ডের যে ধারণাটা, সেটা দেওয়া, এবং এমপ্লয়ীদেরকে তাদের যে কাজের জন্য তারা যদি নিজেদের ইনিশিয়েটিভ যাতে নিতে চায়, নিজেরাই নিজেদের স্বনির্দেশিতভাবে কাজ যাতে করতে পারে। এবং সেজন্যেই আমরা দেখছি যে স্ক্যালার চেন দরকার। অর্ডার, বিভিন্ন সংগঠনের বিভিন্ন অংশের মধ্যে একটা সুসম্পর্ক যাতে থাকে। ইকুইটি, সবাইকে সমানভাবে ন্যায় বিচার করা উচিত, এটাই হচ্ছে ইকুইটি। স্টেবিলিটি অফ টেনিওর অফ পার্সোনেল, যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা হোক। ইনিশিয়েটিভ, প্রত্যেক কর্মচারীরই স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা থাকা উচিত। এসপিরিট দে কর, এটা হচ্ছে ফিলিং অফ প্রাইড অ্যান্ড মিউচুয়াল লয়্যালটি শেয়ার্ড বাই মেম্বার্স অফ এ গ্রুপ, অর্থাৎ প্রত্যেকের নিজের একটা গোষ্ঠীর মধ্যে পরস্পরের প্রতি অনুগত, এবং সেই গোষ্ঠী সম্পর্কে তাদের একটা গর্ব রয়েছে। এ হচ্ছে স্পিরিট দ্য কোর। অনেক সময় তোমরা দেখো না, যে বিশেষ করে রাজনৈতিক মিটিং এ প্রত্যেকে হাত ধরে বা কাঁধে কাঁধ লাগিয়ে তার একটা মেসেজ দিতে চায়। এটাকেই বলে স্পিরিট দ্য কোর বা টিম স্পিরিট। তাহলে হেনরি ফেয়ারের মূল ম্যানেজমেন্ট প্রিন্সিপলস গুলো কি? স্ক্যালার চেন, অর্ডার, ইকুইটি, স্টেবিলিটি অফ টেনিওর, ইনিশিয়েটিভ, স্পিরিট দ্য কোর। এবার আমরা ম্যাক্স ওয়েবারের থিওরি অফ অর্গানাইজেশন নিয়ে আলোচনা করব। ম্যাক্স ওয়েবারের এই তত্ত্ব তার বই উইটশাফট und Gesellschaft, Grundrisse der Verstehen Soziologie 1922 যেটা প্রকাশিত হয়েছিল 1922 সালে। এটা টালকাট পারসন্স
অনুবাদ করেছেন দ্য থিওরি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশনস বলে। ম্যাক্স ওয়েবার প্রথমেই পাওয়ার অ্যান্ড অথরিটির মধ্যে তফাৎ করেন। পাওয়ার অর্থাৎ ক্ষমতা, যার মানে বলে ম্যাক্ট। এটা হচ্ছে দ্য এবিলিটি অফ এ পারসন টু মেক ওয়ান পারসন অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিজ উইল ইভেন দো হি ইজ আনউইলিং। একজনের অন্য একজনের একটা ক্ষমতা আছে অন্যজনকে তাদের অনিচ্ছা সত্ত্বেও কাজ করিয়ে নেওয়ার। অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু কোয়ারশন। এখানে মানুষকে জোর জারি করে বাধ্য করা হচ্ছে। অথরিটি বা ডমিনেন্স বা ইম্পারেটিভ কোঅর্ডিনেশন, জার্মানকে যেটা বলে হেডশাফট। এটা হচ্ছে যে একজন সুপিরিয়র বা একজন অফিসার সে তার সাবঅর্ডিনেটের ওপর সে ক্ষমতা প্রয়োগ করছে, কিন্তু সেটা কতগুলো স্বীকৃত মাধ্যমের মাধ্যমের ভেতর দিয়ে। The ability of a superior to make a subordinate act according to his will by exercise of power through legitimate channels. ইনি হলেন ম্যাক্স ওয়েবার। তাহলে ম্যাক্স ওয়েবারের থিওরি অফ অথরিটি প্রথমে আমরা একটা দেখি যে তার থিওরি অফ অথরিটিটা কিরকম। এই তিনটে ওনার থিওরি অফ অথরিটির মধ্যে তিন ধরনের ক্ষমতার কথা বলা হয়েছে: ক্যারিসমেটিক অথরিটি, লিগাল অথরিটি এবং ট্র্যাডিশনাল অথরিটি। ট্র্যাডিশনাল অথরিটি যখন একজন তার ক্ষমতা ভোগ করে এই কারণে যে তার বাবা কাকা এরাও এই ক্ষমতা ভোগ করেছিল। যেমন ধরো ব্রিটেন, নেদারল্যান্ডস, ভুটান, থাইল্যান্ড ইত্যাদি, তাদের যে রাজারা, রাজা বা রানীরা, তাহলে এটাই হচ্ছে ট্র্যাডিশনাল অথরিটি। যেমন এই যে আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য মানে সবচেয়ে বিখ্যাত উদাহরণ হচ্ছে ব্রিটেনের রানী কুইন এলিজাবেথ। এখানে দেখা যাচ্ছে তিনি স্পিচ ফ্রম দ্য থ্রোন দিচ্ছেন। এটা ব্রিটিশ পার্লামেন্ট খোলার সময় যেটা রানী সাধারণত করে থাকেন। ক্যারিসমেটিক অথরিটি যখন নেতারা নিজেদের ব্যক্তিত্বের ভিত্তিতে মানুষের কাছ থেকে মানুষের উপর কর্তৃত্ব ফলায়, এটাই হচ্ছে ক্যারিসমেটিক অথরিটি। যেমন জার্মানিতে হিটলার বা ইন্দিরা গান্ধী। এই যে ইন্দিরা গান্ধী, তিনি 1966 থেকে 77 এবং তারপরে 80 থেকে 84 অবধি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশের যে তার যে মূল যে তার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যার যে 71 সালে ভারত পাক যুদ্ধের ফলে যে বাংলাদেশের উদ্ভব হয় সেখানে তার হাত। কিন্তু 25শে জুন 1977 সালে যখন তিনি এমার্জেন্সি ঘোষণা করেন তখন কিন্তু তার মধ্যে একটা স্বৈরতান্ত্রিক যে তার মধ্যে একটা তান্ত্রিক চেহারা, তার একটা স্বৈরতান্ত্রিক চেহারা প্রকাশ প্রকাশিত হয়। তার মূল যে ব্যর্থতার মধ্যে হচ্ছে যে শিখ সন্ত্রাসবাদীদেরকে তিনি পোষ মানাতে পারেননি এবং তার ফলেই সেই চেষ্টার ফলে তাকে 31শে অক্টোবর 1984 সালে শিখরাই তাকে হত্যা করে। এখানে আমরা দেখছি যে শিশুদের সঙ্গে ইন্দিরা গান্ধী তিনি মানুষের সঙ্গে মেলামেশা করতে খুব পছন্দ করতেন। লিগ্যাল রেশনাল অথরিটি এই ধরনের কর্তৃত্বে একজন কোনো
সাবেকি কোনো কারণে কর্তৃত্ব অর্জন করছেন না বা ব্যক্তিত্বের কারণেও কর্তৃত্ব অর্জন করছেন না। একমাত্র কর্তৃত্ব অর্জন করছেন তাকে নানা ধরনের যুক্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে। যেমন কম্পিটিটিভ পরীক্ষার ভিত্তিতে। এবং এখানে প্রমোশন বা অ্যাপয়েন্টমেন্ট সেখানেও কিন্তু একমাত্র মেরিটের অনুযায়ী হয়। যেমন আমাদের সদ্য প্রাক্তন যে চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি ১ বছর আগে তিনি এই প্রাক্তন চিফ সেক্রেটারির কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এই রাজীব সিনহার কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তাহলে আমরা এবার দেখি যে ৩ ধরনের অথরিটির বৈশিষ্ট্যটা আরেকবার আমরা দেখি। ট্র্যাডিশনাল অথরিটি বলছে legitimized by long standing custom এবং charismatic authority based on leaders' personal qualities. Legal rational authority resides in the office, not the person. এটা মনে রাখতে হবে। অফিস অর্থাৎ যে দপ্তর বা যে পদের পদের পদেই এই কর্তৃত্ব, ব্যক্তির উপর মধ্যে নয়। লিডারশিপ স্টাইল ট্র্যাডিশনাল। লিডারশিপ স্টাইল আমরা দেখি ট্র্যাডিশনাল হিস্টোরিক পার্সোনালিটি, charismatic dynamic personality, legal rational bureaucratic officials. Example of traditional authority patriarchy or traditional positions of authority. Charismatic Napoleon, Jesus Christ, Mother Teresa, Martin Luther King. Legal rational US presidency and Congress, modern British Parliament. So what is bureaucracy? Weber বলছেন bureaucracy is a continuous organization of functions bounded by rules, a specific sphere of competence based on division of labor, provision of authority to carry out these functions, necessary means of compulsion are clearly defined and subject to definite conditions. আমলাতন্ত্রটা কি? এটা কতগুলো নিয়মের ভিত্তিতে কতগুলো কাজ এবং প্রত্যেকটা প্রত্যেক অফিসারের একটা বিশেষ এলাকা থাকে যার মধ্যে সে কাজ করতে পারে। এটাই এরই মানে হচ্ছে এটাকেই বলছে স্পেসিফিক স্ফিয়ার অফ কম্পিটেন্স। এর ভিত্তি হচ্ছে ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাজন। প্রভিশন অফ অথরিটি টু ক্যারি আউট দ্য ফাংশন। এটা এই যে কর্তৃত্ব কাজ করতে গেলে তার কর্তৃত্ব লাগবে। এবং নেসেসারি মিনস অফ কম্পালশন আর ক্লিয়ারলি ডিফাইন্ড অ্যান্ড সাবজেক্ট টু ডেফিনিট কন্ডিশনস। এখানেও কাজ করতে গেলে একটা নেসেসারি মিনস অফ কম্পালশন থাকবে, অর্থাৎ মানুষকে কাজ করতে যাতে বাধ্য করা হয়। কিছু নিয়ম কানুন, শোকজ নোটিশ, কথা কথা বলছি, একজন কর্মচারী ৩ দিন বা ১ সপ্তাহ বিনা নোটিসে বিনা সে অ্যাবসেন্ট, সে আসছে না। তখন তাকে শোকজ নোটিশ দেওয়া হতে পারে যে তুমি কেন তুমি আসছো না তার তার তুমি জবাব দাও। যেমন আমরা দেখছি যে আলাপন বন্দ্যোপাধ্যায়কেই কেন্দ্রীয় কেন্দ্র থেকে শোকজ নোটিশ দিয়েছে যে সে কেন কেন্দ্রের কথা শোনেনি। এই হচ্ছে অর্গানাইজেশন অফ অফিসেস। দেখো এটা হচ্ছে ব্যুরোক্রেটিক অর্গানাইজেশন।
এই হচ্ছে ওপরে হচ্ছে প্রেসিডেন্ট, নিচে অনেকগুলো অফিস। এই প্রত্যেক যে অফিসিয়াল তার আবার নিজস্ব অফিস রয়েছে। যেমন ভাইস প্রেসিডেন্ট অ্যাকাউন্ট সার্ভিসেস, তার তলায় অ্যাকাউন্ট সুপারভাইজার, তার তলায় অ্যাকাউন্ট সুপারভাইজারের তলায় অ্যাকাউন্ট এক্সিকিউটিভ। Rules governing conduct of an office may be technical rules or norms. টেকনিক্যাল রুলস অর্থাৎ সেই অফিসে কাজ করার জন্যেই যে বিশেষ ধরনের নিয়ম আছে সেইগুলো, সেগুলোকেই বলা হয় টেকনিক্যাল রুলস। এবং আরেকটা কথা বলছেন ওয়েবার যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ যারা, তাদের মিনস অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সম্পূর্ণ আলাদা হতে হবে। যেমন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে ঠিক মতন কাজ করতে গেলে তার অফিস দরকার। অফিসে তার সাবঅর্ডিনেট লোকজন দরকার, পিয়ন দরকার, তার নিজস্ব পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার, তার একটা উম গাড়ি দরকার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্যে, তার নিজস্ব থাকার জন্য একটা বাংলো দরকার, তার সিকিউরিটি দরকার, এগুলো সমস্ত দরকার। এগুলো হচ্ছে মিনস অফ অ্যাডমিনিস্ট্রেশন। তো সে যখন ট্রান্সফার নেবে, তার কিন্তু এগুলো সমস্ত ছেড়ে দিয়ে যেতে হবে। কেন? না সেগুলো, সে কিন্তু এর মালিক নয়। আরেকটা বলছে যে in order to enhance organizational freedom, resources of the organization have to be free from outside control. অর্থাৎ একটা সংগঠনের যদি তার স্বাধীনতা থাকতে হয়, তাহলে বাইরের বাইরে বাইরের নিয়ন্ত্রণকে যাতে না থাকে। আমরা দেখেছি যে সরকারি আমলাতন্ত্রে এটাই হচ্ছে একটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। যেকোনো সরকারি অফিসে তার যে রিসোর্সেস সেগুলো সমস্ত বাইরে থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। বাইরে থেকেই মাইনে আসছে। বাইরে থেকেই অফিসের কাজ করার জন্যে যে দৈনন্দিন খরচ সেইটা আসছে। ৭ নম্বর, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টস অ্যান্ড ডিসিশনস আর রেকর্ডেড ইন রাইটিং। সবকিছুই লিখিতভাবে থাকতে হবে। এককালে হাতে লেখা হতো, খাতায় লেখা হতো, এখন তার বদলে কম্পিউটারে লেখা হয়। এটাই তফাৎ। Officials should be compensated by salaries and not receive payments from clients in order to ensure their loyalty and orientation to the organization. দেখো এখানে কিন্তু ফেয়লের সঙ্গে ওয়েবারের একটা মিলে যাচ্ছে, যে ফেয়লও কিন্তু বলেছেন যে অফিসিয়ালদের যে তাদের কিন্তু একটা মজুরি দিতে হবে। কিন্তু সেটা তার ক্লায়েন্টের কাছ থেকে না। ওয়েবার বলছেন সংগঠনই সেটা দেবে। তাহলে এরপরে আমরা দেখছি যে এই হচ্ছে ব্যুরোক্রেসির, টা আমরা সামারাইজ করে দিচ্ছি। হায়ারার্কিক্যাল ম্যানেজমেন্ট স্ট্রাকচার, ডিভিশন অফ লেবার, ফর্মাল সিলেকশন প্রসেস, ক্যারিয়ার ওরিয়েন্টেশনস, ফর্মাল রুলস, ইম্পার্সোনালিটি। আমরা দেখছি যে হায়ারার্কিক্যাল ম্যানেজমেন্ট স্ট্রাকচার আমরা আগে আলোচনা করেছি। ডিভিশন অফ লেবার, এটাও কিন্তু ফেয়লের সঙ্গে মিলে যাচ্ছে। এটা ফর্মাল সিলেকশন প্রসেস, এটা লিগ্যাল রেশনাল অথরিটির ক্ষেত্রে প্রযোজ্য। যে যেমন ধরো আইএএস, ডাব্লিউবিসিএস পরীক্ষা,
ক্যারিয়ার ওরিয়েন্টেশন। একজন ব্যুরোক্র্যাটের বা আমলার এটাই হচ্ছে একটা ফুল টাইম ক্যারিয়ার। ফরমাল রুলস, সমস্ত নিয়মকানুন করে ফরমাল। সেগুলো একেবারে লিখিতভাবে থাকে। ইম্পার্সোনালিটি, নৈর্ব্যক্তিকতা। অনেক সময় সাধারণ মানুষ আমলাদের এই নৈর্ব্যক্তিকতাকে ভুল ভুল ব্যাখ্যা করে। অনেক সময় তাদের মনে করতে পারে যে তারা ভীষণ দাম্ভিক, ভীষণ ফরমাল। কিন্তু এটা আমলাদেরই একটা বৈশিষ্ট্য। ব্যুরোক্রেসির সুবিধাগুলো কি? এটা এখান থেকে আমরা যদি শুরু করি, রেশনালিটি। এক হচ্ছে যুক্তিবাদ, স্পেশালাইজেশন অর এক্সপার্টাইজ। কোন একটা বিষয়ে সে বিশেষজ্ঞ। স্কিল বেসড রিক্রুটমেন্ট, যখন একজনকে নিয়োগ করা হচ্ছে তার একটা বিশেষ স্কিল দেখে তার বিশেষ একটা কুশল দেখে একটা বিশেষ স্কিল দেখে নিয়োগ করা হচ্ছে। প্রেডিক্টেবিলিটি অর্থাৎ আমরা আমরা যদি একটা কোনো দরখাস্ত করি যে একজন আমলার কাছে, আমি মোটামুটি ধরে নেব যে সে আমলা সেটা পড়বে এবং আমাকে উত্তর দেবে। ইকুয়ালিটি, সমান। এখানে ব্যুরোক্রেসিতে সবাই মোটামুটি সমান। যদিও একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আছে ঠিকই, কিন্তু সবাই সমান। সমানভাবে স্ট্রাকচার। ব্যুরোক্রেসির একটা স্ট্রাকচার আছে, যা গঠন আছে। এবং সিস্টেমেটিক রেকর্ড কিপিং, নিয়মিত লিখিত নিয়মিত রেকর্ড রাখা হয়, অর্থাৎ নথিপত্র রাখা হয়। এবার আমরা ম্যাক্স ওয়েবারের ব্যুরোক্রেসি থিওরির তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। এটার সমালোচনা কি এটা আলোচনা করব। প্রথম সমালোচনা হচ্ছে ব্যুরোক্রেসি ডিসকারেজেস পিপল ফ্রম অ্যাকসেপ্টিং রেসপন্সিবিলিটি। দায়িত্ব নিতে চায় না লোকে। কয়েক বছর আগে যে 2019 সালে কাটওয়াতে একটি ষাঁড়ের উৎপাত হয়েছিল। এবার কে ষাঁড়কে ধরবে? দুটো সরকারি ডিপার্টমেন্ট, সরকারি দপ্তর, ফরেস্ট্রি অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি, এই দুজনের মধ্যে লড়াই হয় কে ধরবে। ফরেস্ট্রি বলছে এটা আমি ধরবো না। কেন? এই ষাঁড় আমার দায়িত্ব নয়। কেন? আমার দায়িত্ব হচ্ছে শুধু বন জঙ্গলে কাজ করা। আর অ্যানিমাল হাজবেন্ড্রি বলছে আমার সে দক্ষতাই নেই। সাধারণ মানুষ বলছে বলমা তারা দাঁড়াই কোথায়। একজনকে মানে মোটামুটি একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। একজনকে মেরেছিল এবং মেরে ফেলেছিল এবং অনেককে আহত করেছিল এই ষাঁড়টি। কিন্তু সরকারি দপ্তরগুলো তারা বলছে যে তারা নিজেদের মধ্যে লড়াই করছে কে এই ষাঁড়ের দায়িত্ব নেবে। দু নম্বর হলো সমালোচনা হলো যে ওয়েবার একমাত্র ফর্মাল রিলেশনস এর কথা বলছেন। তিনি ব্যুরোক্রেসির যেটা ইনফর্মাল দিক আছে সেটা নিয়ে কিন্তু কথা বলেননি।
প্যানসার এবং গোল্ডনার দেখাচ্ছেন যে ওয়েবারের থিওরির মধ্যে একটা কন্ট্রাডিকশন অর্থাৎ পরস্পর বিরোধিতা রয়েছে। একদিকে উনি বলছেন ইট ইজ অ্যাডমিনিস্ট্রেশন বেসড অন এক্সপার্টিজ, দক্ষতার ওপর ভিত্তি করে প্রশাসন। আর অন্যদিকে বলছেন ইট ইজ অ্যাডমিনিস্ট্রেশন বেসড অন এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা ভিত্তিতে প্রশাসন। দক্ষতার ভিত্তিতে প্রশাসন হবে না অভিজ্ঞতার ভিত্তিতে প্রশাসন হবে। এরজনি বলছেন an organization may shift from a more bureaucratic to a less bureaucratic structure and back. একটা সংগঠন অতিমাত্রা আমলাতান্ত্রিক হতে পারে, আবার অনেক সময় কম আমলাতান্ত্রিকও হতে পারে। যেমন মিলিটারির ক্ষেত্রে আমরা দেখছি যে শান্তির সময় সেনাবাহিনী অত্যন্ত আমলাতান্ত্রিক। যুদ্ধের সময় কি হয়? যুদ্ধের সময় কিন্তু ওই আমলাতান্ত্রিক নিয়মকানুন অত মানা হয় না। ম্যাক্সওয়েল বলেছেন যে একমাত্র লিখিত নির্দেশ দিতে হবে, সমস্ত লিখিত দিতে হবে। কিন্তু যুদ্ধের সময় মৌখিক যোগাযোগের ওপরেই বেশি নির্ভর করা হয়। ওয়েবারের থিওরি অফ ব্যুরোক্রেসি অনুযায়ী প্রাইভেট এবং অর্গানাইজেশনাল লাইফ আলাদা থাকা উচিত। কিন্তু যুদ্ধের সময় সেগুলো কিন্তু দুটোর মধ্যে যে তফাৎটা সেটা আর থাকে না। আবার যুদ্ধের পর সেনাবাহিনী আমলাতান্ত্রিক হয়ে যায়। ৫ নম্বর হচ্ছে যে Max Weber recommended that the bureaucrat should not own the instrument of administration. This all obviously includes the office chair. আমরা দেখছি যে ওয়েবার বলেছেন যে কোন রকম ইনস্ট্রুমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন সেটা থাকবে না, কোনো মালিকানা থাকবে না। তার মধ্যে অফিস চেয়ারও থাকে। কিন্তু আমরা কি দেখেছি পশ্চিমবঙ্গেই একজন আমলা ছিলেন যিনি তার অফিসের চেয়ার সব জায়গায় নিয়ে যেতেন। যেমন এই যে প্রাক্তন চিফ সেক্রেটারি রাজীব সিনহা, তিনি রাজ্য রাজ্য সরকারের জন্যে ৩৫ বছর কাজ করেছেন। কিন্তু ২০১৩ থেকে তার একটা ব্যক্তিগত চেয়ার ছিল, যেটা উনি অফিসে আসতেন। যেটা যেটা তিনি যেটাতে তিনি অফিসে বসতেন। এবং তিনি যখন নতুন একটা পোস্ট পেলেন, পোস্ট অফ চেয়ারম্যান অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, তিনি তার চেয়ারটা আগে পাঠিয়ে দিলেন। তাহলে আমরা আরেক ধরনের আরেকটা আম আরেক ধরনের সমালোচনা আমরা দেখি যে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? ওয়ান ওয়ে কমিউনিকেশন, একতরফা যোগাযোগ। শুধু একজন হুকুম করবে আর একজন হুকুম তামিল করবে। এক্সপ্লয়টেশন অফ পাওয়ার, অনেক সময় ক্ষমতার অপব্যবহারও হয়, মানুষকে শোষণ করা হয়। ওয়েস্টেজ অফ টাইম, এফোর্ট অ্যান্ড মানি, অনেক সময় সেটাও হয়। সময় সময় এবং অর্থের অপচয় হয়। ডিলে ইন বিজনেস ডিসিশন মেকিং, ব্যবসার ক্ষেত্রে অনেক সময় আমলাতান্ত্রিক কাঠামোর ফলে সিদ্ধান্ত নিতে দেরি হয়। এবং বলছে যে হিন্ডার্স ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, নতুনভাবে চিন্তাভাবনা করা বা এগুলো সৃজনশীলতা সেটা সবসময়
মানে সেটা করতে গেলে তো আন বাঁধা ধরা নিয়ম থেকে বেরোতে হবে। কিন্তু সেটা আমলাতন্ত্রে অনেক সময় অসুবিধা হয়। inflexible and rigid মেথড আমলাতন্ত্রের মধ্যে যে পদ্ধতিগুলো আছে সেগুলো অত্যন্ত আ কঠোর এবং সেগুলো নমনীয় আদৌ নয়, আদৌ নমনীয় নয়। তাহলে আমাদের যেটা লক্ষ্য ছিল সেটা আমরা পূরণ করেছি। আমরা হেনরি ফেয়ল এবং ম্যাক্স ওয়েবারের যে থিওরি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এরা যে সময় তার তত্ত্ব তৈরি করেছিলেন, সেই সময় ধনতন্ত্রের যে ধনতান্ত্রিক যে বিভিন্ন সংগঠন তার ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে এবং এই তত্ত্বের মাধ্যমে তারা মূল নীতি নির্ধারণ করেছিলেন। যে নীতি আধুনিক সংগঠনকে চালনা করে চালানো মানে তার গঠন এবং তাকে চালনা করার ব্যাপারে কাজে লাগবে। তাদের প্রত্যেকেরই একটু কিছু সমালোচনা আছে। কিন্তু সেই তত্ত্বগুলো এখন কোর ম্যানেজমেন্ট থিওরি হয়ে গেছে। তাহলে এখানেই আমরা ম্যাক্স ওয়েবার এবং ফেয়ারের থিওরি শেষ করছি।